হ্যালো বন্ধুরা, আমি তোমাদের তমগ্ন স্যার। কেমন আছো সবাই? আজকে তোমাদের ইকোনমি শেখানোর জন্য এমন একটা ইউনিক কনসেপ্ট নিয়ে এসেছি, যেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা শিখে নেব ইকোনমির বিভিন্ন কনসেপ্ট। তো চলো শুরু করা যাক। কনসেপ্টটা শুরু করছি আমরা জিডিপি ক্যালকুলেশন দিয়ে, বিকজ এটা এমন একটা জায়গা যেটার মাধ্যমে অনেকগুলো জিনিসকে একসঙ্গে শেখা যায়, রাইট? তো চলে আসো। প্রথম কথা, ন্যাশনাল ইনকাম কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা সবাই জানি, তিনটে ভাবে ক্যালকুলেট করা যায়। যারা জানো না তাদের জন্য একবার বুঝিয়ে দিচ্ছি তিনটে মেথড: ইনকাম, এক্সপেন্ডিচার এবং প্রোডাকশন। কেন? মানুষ কোথায় কোথায় ইনকাম করবে সেটা যদি যোগ করা যায়, সারা ভারতবর্ষের মানুষ যদি কোথায় কোথায় কীভাবে ইনকাম করছে সেটা যোগ করলে ন্যাশনাল ইনকাম বেরোবে। কোথায় কোথায় সারা ভারতবর্ষের মানুষ এবং সমস্ত রকম সেক্টরস, বিট পাবলিক, বিট প্রাইভেট, বিট গভর্নমেন্ট, বা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করে কোথায় কী কী হচ্ছে ব্যয়, সেটা বের করলেও খরচা বেরিয়ে যাবে আমাদের। কারণ আমরা যা আয় করি তার তো কোথাও না কোথাও গিয়ে খরচা করি, তাই নয় কি? তো সেইভাবে যদি সমস্ত সমষ্টিগত ব্যয়কে আমরা একসাথে একত্রিত করে নিই, তাহলে আমরা বের করতে পারবো। সেমভাবে সংজ্ঞা কি বলে? সংজ্ঞা বলা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন 1 year উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ আ কান্ট্রি। অর্থাৎ দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এক বছরের সময়ের মধ্যে যত পরিমাণ পণ্য এবং পরিষেবা হয় সেটার সমষ্টিগত ফল হচ্ছে জিডিপি। তো আলটিমেটলি সেটার ফর্মুলাটা কি? গ্রস ভ্যালু এডিশন। তো একটা একটা করে সবকটার ফর্মুলা তুই একবার বুঝে নিই। মানুষ কী কীভাবে ইনকাম করে? মায়না পায়, মজুরি পায়, সেভিংস থেকে ইন্টারেস্ট ইনকাম পায়, ব্যবসা থাকলে সেখান থেকে প্রফিট পায়, এবং রেন্টাল ইনকাম পায়। এক্সপেন্ডিচারে কী কী হয়? পাবলিক কনজামশন করে, কর্পোরেটরা ইনভেস্টমেন্ট করে। তুমি চাকরি পেয়ে কী করবে? ফোন কিনবে, আইফোন কিনবে, তাই তো? ইচ্ছা আছে তো? বাট সেই আইফোনটা কি কোনো সিম ছাড়া চলবে? নিশ্চয়ই না। তো আইফোনে যে সিমটা তুমি ইউজ করবে, সেই সিম যে কোম্পানি প্রোভাইড করছে, জিও হোক, এয়ারটেল হোক, যে কোনো কোম্পানি হোক, তাকে তোমার এরিয়াতে যাতে ঠিকঠাকভাবে নেটওয়ার্ক পাও, তাই জন্য তোমার এরিয়ার কাছাকাছি কোথাও একটা মোবাইলের টাওয়ারকে বসাতে হবে, বা অন্য কোনো কোম্পানি টাওয়ারের সঙ্গে লিজ নিতে হবে। সো উইচ ইজ আলটিমেটলি হোয়াট? একটা ইনভেস্টমেন্ট। তুমি চাকরি করো, তুমি ট্যাক্স দাও, তুমি কি আশা করো? গভর্নমেন্ট খরচা করুক, রাস্তা বানাক, ব্রিজ বানাক, তোমার মায়না দিক। তোমার মায়না যেমন দেয়, তেমনি কনসোলিডেট ফান্ড থেকে প্রেসিডেন্টের মায়নাও দেবে, প্রাইম মিনিস্টারের মায়নাও দেবে। তো আলটিমেটলি এগুলো কি? গভর্নমেন্ট স্পেন্ডিং না? তো এখানে গভর্নমেন্টের খরচ হচ্ছে, তো গভর্নমেন্টের খরচ। নেক্সট ইজ হোয়াট? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট মানে বিদেশে জিনিস রপ্তানি করা, ইম্পোর্ট মানে বিদেশ থেকে জিনিস আমদানি করা। আমরা এক্সপোর্ট করি যা জিনিস, তার থেকে যা আমাদের ইম্পোর্ট করতে হয় তার দাম অনেক বেশি। কারণ আমরা ইম্পোর্ট করি S-400 ডিফেন্স সিস্টেম, ক্রুড অয়েল, জাহাজ, যুদ্ধজাহাজ, রাফায়েল জেট বিমান। আর আমাদের ইম্পোর্ট সেরকম বিরাট অ্যামাউন্ট কিছু নয়। তো সেই তুলনায় দেখতে গেলে আমাদের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টটা ব্যয়ের খাতায় আসে। এইবার বাকি রইল হচ্ছে প্রোডাকশন মেথডের গ্রস ভ্যালু এডিশন। এইটা বেসিক্যালি বলছে সমস্ত সেক্টর অফ ইকোনমি থেকে প্রতিটা স্টেজে, স্তরে স্তরে যা যা প্রোডাক্ট তৈরি হচ্ছে, পণ্য এবং পরিষেবা তৈরি হচ্ছে, তাদের ভ্যালু প্রতিটা স্টেজে কত ভ্যালু অ্যাড হচ্ছে সেটাকে বুঝে নেওয়া, সেটাকে যোগ করে নেওয়া। এটা আমরা কি করে বুঝবো? চলো এটা ঝট করে দেখে নিই। এইটা হচ্ছে কনসেপ্ট অফ গ্রস ভ্যালু এডিশনের কনসেপ্ট। অর্থাৎ কি আছে, আমরা এখানে কি কি দেখছি, এই দেখো। আমরা এখানে প্রথমে সেক্টরস অফ ইকোনমি রেখেছি, দেন কি প্লেয়ার্স যারা আছে তাদেরকে রেখেছি। সেক্টরস অফ ইকোনমি মানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি রেখেছি। প্রাইমারি মানে তোমরা জানো নিশ্চয়ই, যেখানে প্রকৃতির সঙ্গে ডিরেক্ট ইন্টারাকশান, লাইক কৃষিকাজ, মৎস্য পালন, খনিজ পদার্থ উত্তোলন ইত্যাদি। তো আমি এখানে শুধুমাত্র প্রাইমারি কি রোল পড়ার মধ্যে শুধুমাত্র ফার্মারকে নিয়েছি। ফার্মার কি করছে? সে গমের বীজ কিনছে, সে কথা 100 টাকা দিয়ে গমের বীজ কিনছে। আদার তার যা কস্ট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন আসছে গমের বীজ থেকে গম তৈরি করতে, তা হলো জমির ভাড়া, লেবার, জল, পাম্প চালানোর জন্য ইলেকট্রিসিটি। ধরে নিলাম এই 100 টাকার পরে 20 টাকা যোগ হলো। এদিকে সরকার সাবসিডি দেয়, 90 টাকা সাবসিডি দিল, কথার কথা। সে প্রফিট লাগলো 30 টাকা। তাহলে 100 যোগ 20, 120 মাইনাস 90 টাকা হবে, তাহলে 30 টাকা। 30 প্লাস প্রফিটের 30 টাকা, এবং এখানে কোনো ইনডাইরেক্ট ট্যাক্স পড়ে না। সুতরাং আমার সেল প্রাইস হলো 60 টাকা। এটা কি বেচলো? সে হুইট বা গম বেচলো। এই গমটা পরের সেক্টর, মানে যে গম কল চালাবে, যে গমের আটা তৈরি করবে, ধরে নাও গণেশ বা আশীর্বাদ আটা, তাদের মিলে আসতে হবে। তারা কিনছে কত টাকা দিয়ে? 60 টাকা দিয়ে। তাদের এখানে কী কী জিনিস রয়েছে? মেশিন রয়েছে, ল্যান্ড রয়েছে, ল্যান্ডের জন্য রেন্ট দিতে হয়েছে, বা লেবার রয়েছে, ওয়াটার রয়েছে, এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ। সেখানে খরচা হলো 20 টাকা। সাবসিডি এরা পাচ্ছে না, প্রফিট রাখছে এরা 20 টাকা।
তাহলে 60 যোগ 20 যোগ 20 অর্থাৎ 100 টাকা। এবার যেহেতু এটা ব্র্যান্ডেড, গণেশ আশীর্বাদ ব্র্যান্ড নাম করে দিয়েছি, সুতরাং এখানে কি পড়বে, যখনই তারা বাজারজাত করতে যাবে তাকে ট্যাক্স দিতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি দিতে হবে। তো এখানে @5%, 100 টাকায় 5 টাকা পড়ে গেল জিএসটি, তো সেলিং প্রাইস হয়ে গেল 105 টাকা। এইবার সেইটা যদি কেনে মডার্ন কোম্পানি, যারা বেকারি আছে, যাদের ব্রেড তৈরি করে যারা, তো 105 টাকা দিয়ে আলটিমেটলি গমের ময়দা বা আটা যাই হোক কিনুক, সেই 105 টাকার ময়দা, আদার কস্ট অফ প্রোডাকশান যেগুলো আছে সেটা ধরলাম 20 টাকা, সাবসিডি অবভিয়াসলি পাবে না, এবং প্রফিট রাখলো 25 টাকা। 100 যোগ 20 যোগ 25, তাহলে কত হয়, 125 প্লাস 25 অর্থাৎ 150 টাকা। 150 টাকায় আবার 5% জিএসটি, অর্থাৎ 7.5 টাকা জিএসটি পড়ে গেল, সুতরাং 157 টাকায় সে বেচলো। এই ব্রেডটা, মডার্নের এই ভালো কোয়ালিটির ব্রেডটা যদি তাজ হোটেলে চলে আসে, এবং তাজ হোটেলে কোনো একটা রুম যেখানে 7,500 টাকার নিচে কম, সেখানে খাবারের ওপর জিএসটি পড়ে 5%, যদি 7,500 টাকার উপরে লাক্সারি হোটেলে তার বেশি রুম রেন্ট হয়, সেখানে জিএসটি আরও বেশি হয়ে যায়। তো আমরা নর্মালটাই ধরছি, তো 157 টাকা 50 পয়সার ব্রেড, 22 টাকা 50 পয়সা আদার কস্ট, প্রফিট ধরে নিলাম 20 টাকা রাখলো, এগেন 5% জিএসটি, শুধু আলটিমেটলি এলো আমার 210 টাকা। এটাতে আমি কি বুঝলাম এটাই যে এই যে পুরো জায়গাটাতে আলটিমেটলি আমার কি আসছে, একটা জিনিস আমি কত কম দামে র মেটেরিয়াল কিনছি, কত কম দাম বা বেশি দাম, র মেটেরিয়ালকে প্রসেস করতে আমার কী কী খরচা হচ্ছে তার খরচ, সাবসিডির খরচ এবং প্রফিট, এই সব নিয়ে যে যা আসবে তা আলটিমেটলি আমার কি দাঁড়াবে। এটা তো শুধু ব্রেডে ধরলাম, ব্রেড ছাড়া যদি সমস্ত জিনিসের ধরে নিই, সব কোম্পানি, সব প্রোডাক্ট, সমস্ত পণ্য বা পরিষেবা ধরি, তাহলে আলটিমেটলি কি আসবে, দ্যাট উইল বি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, সরি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, দ্যাট উইল বি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এবং এর সঙ্গে যখন ট্যাক্স যুক্ত হচ্ছে, মানে অর্থাৎ কি, সেটা বাজারজাত হচ্ছে, তাহলে আলটিমেটলি এইখানে যখন আসবে সেখানে যোগ করে আমার কত বেরোবে, সেটা বেরোবে আমার জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। নাও কনসেপ্ট হচ্ছে এখানটার গ্রস ভ্যালু এডিশনের। আমরা কি এখানে প্রতিটাকে যোগ করতে যাব? সংজ্ঞা কি বলছে, অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইড করতে বা প্রস্তুত করতে যত খরচা হয়েছে, কিন্তু এই 210 টাকার মধ্যে 157 টাকা ঢুকে আছে। এই 157 টাকার মধ্যে দেখো, এই তার আগের 105 টাকা রয়েছে, 105-এর আগে তার মধ্যে কস্ট প্রাইসের মধ্যে 60 টাকাটা রয়েছে। তো গ্রস ভ্যালু অ্যাডিশনের কনসেপ্ট বলছে তুমি সব কটাকে যোগ করো না, তুমি আলটিমেটলি প্রতিটা স্টেজে কত অ্যামাউন্ট অফ ভ্যালু অ্যাডিশন হয়েছে সেটাকে যোগ করো, দ্যাট ইজ গ্রস ভ্যালু অ্যাডিশনের কনসেপ্ট। এবার এত কিছু পড়লাম, একটা জায়গায় কোডিফাই হয়ে গেলে ব্যাপারটা সুবিধা হয় না, যাতে আলটিমেটলি আমরা ইজিলি বুঝতে পারি। তো চলো সেটা করে ফেলি। ইনকামস দিস টেবিল বা দিস বার গ্রাফ, দেখো এই একটা জিনিসের মধ্যে সমস্ত রকমের 3টে কনসেপ্টকে এক জায়গায় করে ফেলেছি। যেমন ধরো এটা একটা ব্যক্তির পার্সোনাল ইনকাম, এই যে পিআই লিখে রেখেছি, মানে পার্সোনাল ইনকাম। যা পার্সোনাল ইনকাম একটা পরিবার থেকে হচ্ছে কিভাবে হবে, তার খরচা কিভাবে হবে, কিছু টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। পিটিভি মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স পেমেন্ট, এনটিভি মানে হচ্ছে নন ট্যাক্স পেমেন্ট, এবং পিডিআই মানে হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। আমরা যা আর্ন করি তার একটা অ্যামাউন্ট অবভিয়াসলি আমরা ট্যাক্স পে করি, রাইট? তারপরে আমরা নিজেদের খেয়াল খুশি মতো কিছু খরচা করি, এবং তাছাড়া আমাদের কিছু পরিমাণে কি দিতে হয়, নন ট্যাক্স পেমেন্ট করতে হয়। অর্থাৎ সহজ কথায় কিছুটা ট্যাক্স পেমেন্ট করলাম, কিছুটা জিএসটি করলাম, নন ট্যাক্স পেমেন্ট। ফর এক্সাম্পল ধরো ইলেকট্রিসিটি বিল, নন ট্যাক্স পেমেন্ট, তার সঙ্গে যে জিএসটিটা পে করছো ওটা ট্যাক্স পেমেন্ট। মোবাইল কিনলে ইচ্ছে মতো পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, নিজের ইচ্ছা মতো জামা কাপড় কিনলে, বুলেট কিনলে, গাড়ি কিনলে, মানে বুলেট বাইক কিনলে, তো আলটিমেটলি সেগুলো হচ্ছে ডিসপোজেবল ইনকাম, যার সঙ্গে ট্যাক্স পে করছো সেটা অ্যাড হয়ে যাচ্ছে। এছাড়া ইনকাম ছাড়া বাড়িতে আর কি হতে পারে, একটা জিনিস আমরা এখানে রেখেছিলাম, এর মধ্যে তো সবই ধরতে পারি আমরা, কিন্তু আমরা রাখলাম অ্যাডিশনালি কে কত ওভারঅল কত ইন্টারেস্ট আর্ন করছে, নেট ইন্টারেস্ট আর্নড বাই হাউস হোল্ড অ্যান্ড সমস্ত ট্রান্সফার্স রিসিভড বাই হাউস হোল্ড, লাইক রেমিটেন্স ট্রান্সফার। কেউ বিদেশে থাকে, পরিবারের কোনো আত্মীয়, ভাই, দাদা বা যে কেউ, সে পরিবারকে টাকা পাঠায় ফরেন থেকে, তো এই সব কিছু ধরে নিলাম। আচ্ছা, এইটা যেমন একটা ব্যক্তির পার্সোনাল ইনকাম একটু হতে পারে, তেমনি এটা তো মুকেশ আম্বানিও ইনকাম হতে পারে, তাই না? তো হোয়াট ইফ মুকেশ আম্বানির ইনকামটাকে যদি মেয়ে ধরি, তাহলে সেটা চলে যায়, চলো ঠিক আছে মুকেশ আম্বানির ইনকাম, কিন্তু
আমরা জানি কমার্স কি বলে, মুকেশ আম্বানি আলাদা ব্যক্তি, রিলায়েন্স আলাদা ব্যক্তি। কারণ রিলায়েন্সের যখন অ্যাকাউন্টিং হবে, রিলায়েন্সের ব্যবসা এন্টিটি হিসেবে অ্যাকাউন্টিং হবে। কারণ কমার্স সবসময় কমার্সের বেসিক ইয়েতে এটা পড়ানো হয়, তোমরাও নিশ্চয়ই অনেকেই জানো যে ব্যক্তি এবং তার ব্যবসা দুটো আলাদা এন্টিটি, ঠিক? তো রিলায়েন্স কোম্পানির মালিক যতই হোক না কেন মুকেশ আম্বানি, কিন্তু তার কোম্পানির অ্যাকাউন্টিং আলাদা। কোম্পানির অ্যাকাউন্টিংয়ের মধ্যে যদি ধরাই হয় বা প্রোডাকশন মেথডের যাওয়ার আগে যদি কোম্পানির ব্যাপারটা দেখি, কোম্পানি ইনকাম ছাড়া এরকম পেমেন্টগুলো করবে, ট্যাক্স পেমেন্টগুলো করবে, যেরকম কর্পোরেট ট্যাক্স, যা যা শেয়ার হোল্ডার আছে তাদের ডিভিডেন্ড দেবে, ডিভিডেন্ড ছাড়া যে প্রফিটটা থাকবে সে কী করবে, সেটা ব্যবসায় ইনভেস্ট করবে। এই ব্যাপারটাই ঘুরিয়ে দেখো, এটা যদি এদের টোটাল গল্পটা হয়, একটু আগে এটাই দেখছিলে না? এই ফ্যাক্টর কস্টে পুরো এটাই দেখছিলে না? এই পুরোটাই বুঝলে না ফ্যাক্টর কস্টে? এটাই তো দেখলে, র মেটেরিয়ালের কস্ট, লেবারের কস্ট, সাবসিডি, প্রফিট সব কিছু নিয়ে ঠিয়ে। তাহলে আমি এই একই জিনিসের এই পার্টটাকে জিডিপি আর ফ্যাক্টর কস্ট বলতে নিশ্চয়ই পারি। তো হয়ে গেল, ফ্যাক্টর কস্টের মধ্যেই আমরা সাবসিডি ধরে রেখেছিলাম, শুধু বোঝার সুবিধার জন্য ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, যেটাকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বা এনআইটি বলা হয়, সেইভাবে যদি ধরি, তাহলে এটার সঙ্গে এটা যুক্ত করে বাজারজাত করলাম। এই যে ইনডাইরেক্ট ট্যাক্স করে বাজারজাত হয়েছে। এর সঙ্গে যদি ডেপ্রিসিয়েশন অ্যাড করি, কারণ ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং সবসময় আলাদা করতে হয়। ডেপ্রিসিয়েশন মানে ব্যবহারের জন্য জিনিসের যতখানি অবক্ষয় হয়। তো আগে থেকেই 10 বছর পরে একটা অ্যাসেট বা একটা মেশিনারির কত দাম হবে, কি হবে, সেটা আগে থেকেই আলাদা করে আলাদা করা হয়। তো মধ্য কথা, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং আলাদা করার জন্য আমি এইখান থেকে যে দামটা সরিয়ে রাখি বা ভ্যালুটা আলাদা করে রাখি, সেটার অনেক রকম মেথড হয়। মোস্ট কমন মেথডস আর ওয়েটেড ডাউন ভ্যালু মেথড, যে আর স্ট্রেট লাইন ভ্যালু মেথড। স্ট্রেট লাইন ভ্যালু মেথড এখন ইউজ করা না, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী ওয়েটেড ডাউন ভ্যালু মেথড ইউজ হয়। বাট এনিওয়ে, তো সেটা যদি যুক্ত করি, তাহলে মার্কেট প্রাইস এবং ডেপ্রিসিয়েশন ধরে চলে এলো আমার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই যে পার্টটা হলো, এটা হলো কি হিসাবে, এটা হলো অ্যাকাউন্টিং হিসেবে। এই যে পার্টটা হলো, এই দিক থেকে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ডেপ্রিসিয়েশন নিয়ে হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা হলো অ্যাকাউন্টিংয়ের তরফ থেকে। আর যদি সীমানা অনুযায়ী দেখি, সীমানা অনুযায়ী এটা হচ্ছে ভৌগোলিক সীমার মধ্যে, আর এই পার্টটা এনএফআইএ, এই পার্টটা হচ্ছে দেশের সীমানার বাইরে থেকে যে পরিমাণ ফ্যাক্টর ইনকাম হচ্ছে, সেটা যদি যোগ করে ফেলি, তাহলেও সেটা হয়ে যাচ্ছে আমাদের দেশজ ইনকাম বা ন্যাশনাল ইনকাম। কেমন লাগলো কনসেপ্টটা দেখে নিও একবার, আশা করি তোমাদের ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে। এই ডায়াগ্রামটা মনে রাখলে তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। জিএনপি মাইনাস এনএফআইএ, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, হয়ে গেল খুব ইজিলি। দেখো, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি চলে এলো এখানে। এবং এই ডায়াগ্রাম থেকে যদি তুমি মনে রাখো, তোমাকে বুঝতে হবে যে সাবসিডি কিন্তু ফ্যাক্টর কস্টের মধ্যে পড়বে সব কিছু। আশা করি বোঝা গেল। কেমন লাগলো? তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানিও, এবং আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো থাকতে হবে। ভালো করে প্রিপারেশন করো, রিভিশন করো। তোমরা যদি পড়াশোনা নতুন হও, যদি তোমাদের কোনো রকম কোর্সের সহায়তা হয়, তো আমাদের এই যে টিকারটা চলছে, সেখান থেকে WBCS এর প্রিপারেশনের জন্য তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।